থমকাচ্ছিস কেন? যাচ্ছি তো। ভয় ভয়ে রুমে দৌড়ে চলে গেল। কি বাজে মেয়ে বলুন, কি সব আজে বাজে কাপড় পরে বাইরে ঘুরতে যায়। আমার তো মাথাটাই গরম করে দিল। আমার ধমক খেয়ে সে যে রুমে গেল, আর রুম থেকে বের হওয়ার কোনো নামই নেই। মনে হয় ধমকটা অনেক কাজে দিয়েছে। না, যাই গিয়ে দেখে আসে মিশু রুমে একা একা কি করছে। কি ব্যাপার, এখন আবার কি হলো? এভাবে চক্ষু বড় বড় করে তাকিয়ে আছিস কেন? আমি নিশ্চুপ হয়ে হা করে শুধু তাকিয়ে আছে। কি ব্যাপার, কথা বলছিস না কেন? নাকি এখন আবার তোর জন্য এই শাড়িটাও চেঞ্জ করে আসতে হবে? না, তার আর দরকার নেই। তুই এই শাড়িটাই পরে থাক। এই নীল শাড়িতে তোকে একটা নীল পরীর মতো লাগছে। তোকে বলতে হবে না, সেটা আমি আগে থেকেই জানি। আমি এমনিতেই দেখতে সুন্দর। জি না, এমনি সময় তোকে দেখতে আস্ত একটা পেতের মতো লাগে, কিন্তু আজকে এখন এই শাড়িটা পরার কারণে তোকে দেখতে একদম সুন্দর লাগছে। এটা কি আমার প্রশংসা করলি নাকি অন্য কিছু? কোনটা? তোর কি মনে হয়? আমার তোর কথা নিয়ে এত কিছু ভাবার সময় নেই। সর, আমি এখন বাইরে বের হব। আরে দাঁড়া, একা একা কোথায় করতে যাবে বল? আমি তোর সাথে যাচ্ছি। না, তোর আসার দরকার নেই। আমি একাই ঘুরতে পারবো। তখন তো মুখের ওপর না করে দিলি, এখন আবার কেন যেতে যাচ্ছিস? আরে তখন তো আমি এমনিতে বলেছিলাম, তুইও না, চল তো। চল। তারপর ওকে নিয়ে ছুটির দিন বাসা থেকে বের হয়ে গেলাম। পুরো দিন ওকে নিয়ে গোটা ঢাকা শহর ঘুরলাম। পরে বেলা শেষে মিশুকে নিয়ে আসলাম। ওখানকারই একটা চিরচেনা জায়গা, নদীর পাড়ে। জায়গাটা মোটামুটি অনেক সুন্দর। তবে এখানে আমরা একা না, আরো অনেক ছেলে মেয়ে নদীর পাড়ে এই কর্ণের ঘাড়ে মাথা দিয়ে বসে আছে, অনেক গল্প করছে। মিশুকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলাম। জায়গাটা তো অনেক সুন্দর। কলেজে থাকতে প্রায় এখানে এসে আড্ডা দিতাম। তা একা নাকি সাথে অন্য কাউকে নিয়ে? কোনটা? একা কেন হবে, সাথে আরো বন্ধু বান্ধব ছিল। আর কিছু না বলে চুপচাপ দুজনে চারপাশের পরিবেশটা উপভোগ করতে লাগলাম। জানিস, আজকের দিনটা আমার অনেক ভালো গেল। কেন শুনি? কেন আবার? এই যে আজকে সারাদিন তোর সাথে এখানে সেখানে সব জায়গায় ঘোরাঘুরি করলাম। ও, তা চল এবার বাসায় আছে, সন্ধ্যা তো হয়ে গেল। ঠিক বলেছিস, চল। আর বাইরে না ঘুরে মিশুর সাথে বাসায় চলে এলাম। আসার সময় বাইরে একটা হোটেল থেকে খেয়ে নিয়েছে। মিশু বাসায় এসে নিজের রুমে চলে গেল। আমি অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই নিজেও রুমে গিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছে তা বলতেও পারবো না। সকালে মিশু এসে জাগিয়ে দিয়ে গেল। ওই শাকিল, ওঠ। আর কতক্ষণ ধরে ঘুমাবি? বেলা তো অনেক হয়ে গেল, অফিসে যাবি না? যা তো, এখন আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দে। আরে ওঠ না, বেলা অনেক হয়ে গেছে। তাছাড়া আমার কলেজেরও দেরি হয়ে যাবে। ওঠ বলছি। না, আমি এখন উঠতে পারবো না। যা তো, তুই এখান থেকে যা। তার মানে তুই এখন উঠবি না, তাই তো? না, উঠবো না। দেখ তাহলে কি করি। আমি আর মিশুর কথায় কান দিলাম না। চুপচাপ অপর পাশ হয়ে আরো ভালো করে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে থাকলাম। কিন্তু হঠাৎ হাতে প্রচুর গরম লাগতে শুরু করলো। আউ! কি, কেমন লাগলো ছ্যাঁকাটা? বিছানাতে ঘুরে দেখে মিশু গরম চায়ের কাপে আমার আঙুল ডুবিয়ে দিয়েছিল। পেতনি কোথাকার, এভাবে কেউ গরম চায়ের কাপে আঙুল ডুবিয়ে দেয়? ইস, হাতটাই পুড়ে গেল। ডাইনি মেয়ে কোথাকার। যা করেছি বেশ করেছি। কতক্ষণ ধরে তোকে ডাকছি, তুই বিছানা থেকে উঠছিস না কেন? তাই তোকে জাগানোর জন্য এই কাজটা করলাম। কাজটা ভালো হয়নি? হ্যাঁ, খুব ভালো হয়েছে। ইচ্ছে করছে তোর গালগুলো হাত দিয়ে আদর করে লাল করে দেয়। ভূতের মুখে রাম নাম, তোর কি সেই সাহস আছে? হ্যাঁ, আমার সাথে লাগতে এলে তোর কি অবস্থা করব সেটা তুই ভাবতেও পারবি না। তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছে। তার আগে দেখ আমি কি করি। দৌড় আমাকে মারতে এলো। তারপর ধরলাম আমার মাথার চুল। আমিও ছেড়ে দেওয়ার পাত্র না, আমিও ওর চুল ধরলাম। দেখ, তুই আমার সাথে পারবি না। আমার চুলগুলো ছাড় বলছি। এই কথাটা আমার বলা উচিত, আমার মাথার চুলগুলো ছেড়ে দে বলছে। কোনো দিনও না। আরো জোরে টেনে ধরলাম। সাথে সাথে আমি আরো শক্ত করে ওর মাথার চুলগুলো টেনে ধরলাম। শুরু হলো আমার ধস্তাধস্তি। একসময় আমার সাথে না পেরে পা দিয়ে তলপেটে দিল হালকা করে একটা লাথি। লাথিটা হালকা ছিল, কিন্তু সেটা ভাগ্যবশত আমার এমন জায়গায় গিয়ে লাগলো যে সাথে সাথে আমার ভবিষ্যৎ বাচ্চাদের কথা মনে পড়ে গেল। আম্মু, গেলাম। আর লাগবে আমার সাথে? দিলাম না একটা জায়গা মতো। শোন, আজকের পর থেকে ভুলেও আমার সাথে লাগতে আসবি না। এখন চল ফ্রেশ হয়ে নে, কলেজে যেতে হবে। তোর কলেজ যাওয়া বের করছে, দাঁড়া। আম্মু, উহু, বাঁচাও।
রুমের চারপাশে আমার আগে আগে দৌড়াতে শুরু করলো। পেছনে আমি দৌড়াতে দৌড়াতে একসময় যখন সামনের দিক দিয়ে শুধু ওকে ধরতে যাব, ঠিক সেই সময় কিসের সাথে যেন ওর পাটা লেগে যায়। সেজন্যই সোজা আমার উপরে উপর হয়ে পড়ে যায়, সাথে আমিও। পড়ে যাওয়ার পর কতক্ষণ একজন একজনের চোখের দিকে তাকিয়েছিলাম তা সঠিক বলতে পারবো না। সেটা একটা অন্যরকম মুহূর্ত। সে সময় দুজনে একটা ঘোরের মধ্যে ছিলাম। তবে ঘোর ভাঙতে আর বেশি সময় লাগলো না যখন দেখলাম আমার হাত মিশের শরীরের আপত্তিকর একটা জায়গা আছে। সাথে সাথে সেখান থেকে নিজের হাত সরিয়ে নিলাম। এদিকে মিশু এটা দেখার সাথে সাথে লাফিয়ে আমার উপর থেকে উঠে গেল। আমিও আর ফ্লোরে পড়ে না থেকে উঠে পড়লাম। তারপর দুজনে নীরব। আমি শুধু মিশুকে সরি বলতে যাব, ঠিক সেই সময় ও নিজেই মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। তাই আমি ওর কিচ্ছু বললাম না। ও রুম থেকে বের হয়ে যাবার পর ভাবতে থাকলাম কি থেকে কি হয়ে গেল। আর কিছু না ভেবে চুপচাপ গোসল করে রেডি হয়ে বাইকটি বের করে দাঁড়িয়ে থাকলাম। বাইরে দাঁড়ানোর কিছুক্ষণ পর মিশু চলে এলো। তারপর সোজা বাইকে চড়ে বসলো। তবে আজকের কোনো কথা বলল না, চুপচাপ নীরব হয়ে বসে আছে। আমি আবার কি বলবো, তাই চুপ থাকলাম। কলেজে এসে বাইকটা থামালাম। মিশু আস্তে করে বাইক থেকে নেমে গেল। তারপর আমাকে কিছু না বলে কলেজের গেটের দিকে পা বাড়ালো। ঠিক তখনই পেছন থেকে মিশুর বান্ধবীরা বলল, আরে শাকিল ভাইয়া কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? জি ভালো, তবে আপনার মতো না। মানে আর কি বলবো, এতদিন ধরে আমরা সবাই আপনার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করছেন না। সাথে অনেক মেসেজও দিয়েছি, কিন্তু আপনি রিপ্লাই করেননি। ওইসবের জন্য আমি অনেক সরি। আসলে অ্যাপিতে আর রেগুলার আসি না। তাছাড়া অপরিচিত কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করে নাও। তবে চিন্তা করো না, আজকে রাতে সব ঠিক করে দেব। ধন্যবাদ ভাইয়া। তা ভাইয়া, আপনার নতুন স্টোরি কবে পোস্ট করবেন? কিছুদিন পর। এখন লেখা শেষ করে নে। আসলে সত্য কথা বলতে লেখার সময় পাচ্ছি না। ও ভাইয়া, একটা কথা বলে রাগ করবেন না তো? আরে না, বলো। এতে রাগ করার কি আছে, বলো, আমি শুনছি। আপনার কি কোনো জিএফ আছে? হঠাৎ এই প্রশ্ন? না মানে এমনিতেই বললাম আর কি, জানার খুব ইচ্ছে হলো তো তাই জিজ্ঞেস করলাম। কি রে, ঠিক না? না, এখনো কোনো জিএফ বানাতে পারেনি, আসলে সময় পাইনি। ও ভাইয়া, আর একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনার গল্পে আপনি যে মেয়েটার নাম দেন তাকে কি আপনি চেনেন? মেয়েটা কি আপনার চেনা জানা? আরে না, ওই নামের কোনো মেয়েকে আমি চেনে না। ওটা তো এমনিতে ইচ্ছে করে বসিয়ে দেয়। নামটা আমার ভালো লাগে তাই। ও তার মানে আপনি ওই নামের কোনো মেয়েকে চেনেন না? না। তাহলে প্লিজ এখন থেকে আপনার প্রতিটি গল্পে নায়িকার জায়গায় আমাদের নামগুলো দিয়েন। আচ্ছা ঠিক আছে, দেব। ধন্যবাদ। ও আরেকটা কথা ভাইয়া, আপনার ফোন নম্বরটা দিন না প্লিজ। আমার ফোন নম্বর দিয়ে কি করবে তোমরা? দিন না প্লিজ। কিন্তু প্লিজ ভাইয়া। এতক্ষণ ধরে শুধু মিশুর বান্ধবীদের সাথে কথা বলছিলাম। মিশুর কথা খেয়ালে ছিল না, কি যেন ভেবে ওর দিকে তাকালাম। কিন্তু এটা আমি কাকে দেখছি? মেয়ে তো পুরোই লাল হয়ে আছে, চক্ষুগুলো ছোট ছোট করে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে আরেকটু হলে মনে হয় চক্ষু দিয়ে আমাকে গিলে খাবে। ওকে এইভাবে রাখতে দেখে ভয়ের সাথে সাথে চুপ হয়ে গেলাম। কি হলো ভাইয়া, নাম্বারটা দিন প্লিজ। আমি শুধু কিছু বলতে যাব, ঠিক সেই সময়। আরে কি ব্যাপার, তুই এখনো এখানে কি করছিস? তোর না অফিসে খুব জরুরি কাজ বাকি ছিল? তাহলে এখনো এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা অফিসে যা। যাচ্ছে। আবার যাচ্ছি বলছিস? যা তাড়াতাড়ি। আরে দাঁড়া না, আমরা আগে তোর ভাইয়ের কাছ থেকে ফোন নম্বরটা নিয়ে নিই, তারপর না হয় উনি অফিসে যাবেন। না, ও এখন যাবে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোকে যেতে বললাম না? যাচ্ছি তো। আরে তোদের এত কথা কিসের রে? চল সবাই ক্লাসে চল। চল। তারপর মিশু ওর বান্ধবীদের নিয়ে কলেজের ভিতরে ঢুকে গেল। এদিকে আমি ওর সেখানে না দাঁড়িয়ে থেকে বাইকটা স্টার্ট করে অফিসে চলে এলাম। তবে এখান থেকে আসার সময় মিশু আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে কি আর বলবো, আমার তো পুরোই ভয় লেগে গিয়েছিল। কি রাগী লোক রে বাবা। আর কিছু না ভেবে অফিসের কাছে মন দিলাম। ওদিকে কলেজে মিশু। আর কিছু না ভেবে অফিসের কাছে মন দিলাম। ওদিকে কলেজে মিশু। দোস্ত, তোকে একটা কথা বলবো। বল। দেখ, কথাটা খারাপভাবে নিবি না তো? কি এমন কথা বলবি যে খারাপ লাগতে পারি? আসলে কথাটা হলো তোর ভাই শাকিলের ব্যাপারে। অনেক দিন ধরে তোকে বলবো ভাবছি। কি কথা শুনি?
দেখ তোর ভাই তো বিয়ে করেনি, তার উপর ওর কোনো জিএফও নেই। নেই তো। না মানে আমি বলছিলাম কি, আমি না শাকিল ভাইয়াকে অনেক আগে থেকে লাইক করি। এক কথা বলতে গেলে শুধু আমি না, আমাদের বান্ধবীদের মাঝে আরও অনেকে আছে। তো তুই তো আমাদের বেস্ট ফ্রেন্ড, তার উপর শাকিল ভাইয়া তোর আপন খালাতো ভাই। তুই যদি একটু আমাদের লাইনটা ক্লিয়ার করে দিতি তাহলে আমাদের অনেক উপকার হতো। বান্ধবীদের কথা শুনে মিশুর পুরো শরীরে আগুন জ্বলে উঠল, কিন্তু তারপরও নিজেকে শান্ত রাখল। দেখ, শাকিল এসবে জড়াবে না, ও এগুলো পছন্দ করে না। আরে তুই শুধু একটু আমাদের লাইনটা ক্লিয়ার করে দে না, বাকিটা পরে আমি সামলে নেব। পরে এমনিতেই তোর ভাই আমার হাতে চলে আসবে। না, আমি এসব কোনো কিছু করতে পারবো না। একটু সাহায্য কর না দোস্ত, প্লিজ। বললাম না আমি পারবো না। আরে তুই রেগে যাচ্ছিস কেন? এমন রিয়াক্ট করছিস মনে হয় আমরা তোর বিয়ে করার স্বামীকে তোর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি। ভুলে যাস না, শাকিল শুধু তোর খালাতো বড় ভাই, তোর বিয়ে করার স্বামী না। সে যাই হোক, আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না। আর তোদের বলে রাখি, আজকের পর থেকে তোদের কাউকে যেন শাকিলের আশেপাশে না দেখি। তুই বললেই কি আমাদের শুনতে হবে নাকি? হ্যাঁ, শুনতে হবে। আর আমার কথা না মানলে পরে কিন্তু এই সবের ফলাফল ভালো হবে না, বলে দিলাম। রাগ দেখে মিশু সেখান থেকে চলে গেল। মেজাজ গরম হয়েছে, তাই ক্লাস না করে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে ওর কিছুই ভাল লাগছে না, বারবার শুধু ওর বান্ধবীদের কথাগুলো মনে পড়ছিল। ওদের কথা মনে পড়তেই রাগে মিশুর পুরো শরীর পুড়ে যাচ্ছিল। অফিসের কাজ শেষ করে বাসায় আসলাম। অনেকক্ষণ ধরে গেটের কলিং বেল বাজিয়ে যাচ্ছে, কিন্তু মিশুর দরজা খোলার কোনো সারা শব্দই নেই। এদিকে আমি ওই দরজার দ্বিতীয় চাবিটা সঙ্গে রাখিনি। এদিকে বারবার বেল বাজানোর কারণে একসময় মিশু দরজা খুলে দিল। আমি শুধু ওকে রাগ দেখিয়ে কিছু বলতে যাব, তার আগে মিশু নিজে আমার উপর 440 ভোল্ট শুরু হয়ে গেল। কি ব্যাপার, এতবার বেল চাপছিস কেন? কেন আবার বাসে ঢুকবো না? তাই বলে এতবার বেল চাপতে হবে? আমি কি কানে শুনতে পাই না নাকি? কানে যদি শুনতেই পাস তাহলে এতক্ষণ ধরে যে বেল বাজাচ্ছিলাম তারপরে দরজা খুলছিল না কেন? সেটা আমার ব্যাপার, ইচ্ছে হলে দরজা খুলবো আর ইচ্ছে না হলে নাই। এটা আবার কি ধরনের কথা? এটা এই ধরনেরই কথা। তোর কোনো সমস্যা? এখন বল, তোর আসতে এত দেরি কেন হলো? দেরি আবার কখন হলো? আমি তো প্রতিদিনই এই সময় অফিস থেকে বাসায় ফিরি। হো,